আসসালামু আলাইকুম। আজ আমরা রওনা দিলাম মহাস্থানগড় দেখার জন্য। বগুড়ার প্রথম পর্ব আপনারা দেখেছেন, এটা দ্বিতীয় পর্ব। এখানে আমরা মহাস্থানগড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। রওনা দেওয়ার পরে শহর থেকে বের হওয়ার পরে আমরা একটি নার্সারিতে নামলাম। কান্না দিলে ইয়া হবে, দেখো দেখো কেমন লাগে, দেখছো? হ্যাঁ, ক্রিসমাস গাছ, ক্রিসমাস গাছ কত দেখছো? এটা একটা ফুল গাছ, ফুলের নাম তো জানি না এটা। আর এই যে দেখো এখানে পাতাবাহার, আসো এই যে দেখো পাতাবাহার, কি কালার দেখছো? নার্সারিটি আমরা ভিজিট করলাম। এখানে অসংখ্য গাছ আছে, ফুল গাছ, ফল গাছ এবং বেলকুনিতে লাগানোর জন্য বিভিন্ন ধরনের ঝুলিয়ে রাখার যে টবগুলা এবং হাজার রকমের গাছ আছে, যা আপনারা এখানে আসলে পেয়ে যাবেন এবং মূল্য খুবই সাশ্রয়ী, খুব বেশি যে দাম তা না। আমরা দেখলাম এখানে অনেক দূর দূর থেকে লোকজন আসছে কেনাকাটা করার জন্য। চলে আসো, বলো। আসসালামু আলাইকুম। আজকে তো আমরা গাছ কিনছি, আজকে তো আমরা বাসায় নাই। গাছটা দেখা দাও একটু, সামনে পুরো এই কোন গাছ দেখা? আমরা মহাস্থানগড় যাচ্ছি, আর রাস্তার পাশ দিয়ে এরকম অসংখ্য নার্সারি আছে। যারা গাছ ভালোবাসেন তারা এখান থেকে গাছ নিতে পারেন। এখানে বিভিন্ন ধরনের গাছ পেয়ে যাবেন খুবই সাশ্রয়ী মূল্যে। আমরা মহাস্থানগড়ের খুব কাছাকাছি চলে আসছি। এই তো বাম পাশে হজরত শাহ সুলতান মাহমুদ বলখি রহমতুল্লাহের মাজার এবং কিছু বাজার। তারপরে আমরা এই বিস্তর সবুজ শ্যামল মাঠের মাঝখান দিয়ে যাচ্ছি, আর বাম পাশে মহাস্থানগড়ের বিশাল প্রাচীর দেখতে পাচ্ছি। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। আমাকে তো খুবই ভালো লাগতেছে যে এরকম সুন্দর একটি জায়গায় আসতে পেরে। দেখুন রাস্তার বাম পাশ দিয়ে বরাবর বাম পাশ দিয়ে প্রাচীরগুলো দেখা যাচ্ছে এবং শস্য ক্ষেত দেখা যাচ্ছে এবং সবুজ ঘাস এবং অনেক বড় বড় গাছ। এগুলো দৃশ্য দেখতে দেখতে আমরা প্রায় মহাস্থানগড়ের গেটে চলে আসছি। এই তো দেখতে পাচ্ছেন বাম পাশে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উপরে উঠে আমরা মহাস্থানগড় দেখতে পাবো, তবে সামনে থেকে টিকিট কাটতে হবে। তো চলুন টিকিট কাটা যাক। টিকিটের মূল্য এখানে কত আমরা দেখে নেব সামনে। কত করে ভাই? 20 টাকা, 20 টাকা, 7 টাকা। আমরা মহাস্থানগড় আসলাম। এটি বগুড়া শহর থেকে প্রায় 13 কিলোমিটার দূরে অবস্থিত। তো আমরা দেখতে দেখতে এখানকার ইতিহাস সম্পর্কে সামান্য কিছু জেনে নেওয়ার চেষ্টা করব। এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন পুরাকীর্তি প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পণ্ডুবর্ধন বা পণ্ডুনগর নামেও পরিচিত ছিল। একসময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল। যীশু খ্রিস্টের জন্মেরও আগে, অর্থাৎ প্রায় 2500 বছর পূর্বে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল। প্রত্নতান্ত্রিকভাবেই তার প্রমাণ মিলেছে। 2016 সালে এটিকে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। প্রাচীর বেষ্টিত এই নগরীর ভিতর রয়েছে বিভিন্ন আমলের প্রত্নতান্ত্রিক নিদর্শন। কয়েক শতাব্দী পর্যন্ত এটি প্রাচীন বাংলার রাজধানী হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আমরা যে আসলাম, ভালো জায়গাটা কেমন? ভালো। জায়গার নাম কি জানো? এটা মহাস্থানগড়। হ্যাঁ, মহাস্থানগড়। তো তোমাদের কেমন লাগতেছে? ভালো লাগতেছে? তালহা? সৌদা? অনেক ভালো। এর আগে আসছিলা? এখন কি গরম বেশি নাকি? ঠিক আছে, তোমরা কি হিস্ট্রি কিছু জানো এখানকার? যদি কিছু জানো তাহলে আমাদেরকে একটু বলো। কেউ জানো? সাহল জানো? পড়ছা নিচে? হ্যাঁ, আমি আর একটু স্টাডি করে। আচ্ছা ঠিক, বলো। ঠিক আছে, বলবো। চলো আমরা দেখি আগে কি আছে এখানে। বাচ্চাদের যেমন জায়গাটি ভালো লেগেছে, আমারও অনেক অনেক ভালো লাগছে।
তো বিখ্যাত চীনা পরিব্রাজক হিউমেন সাং 639 থেকে 645 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে পণ্ডনগরে এসেছিলেন। ভ্রমণের ধারাবাহিকতায় তিনি তখনকার প্রকৃতি ও জীবনযাত্রার উল্লেখ করে বর্ণনা দেন। বৌদ্ধ শিক্ষার জন্য প্রসিদ্ধ হওয়ায় চীন ও তিব্বত থেকে ভিক্ষুরা তখন মহাস্থানগড়ে আসতেন লেখাপড়া করতে। এরপর তারা বেরিয়ে পড়তেন দক্ষিণ ও পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে। সেখানে গিয়ে তারা বৌদ্ধ ধর্মের শিক্ষার বিস্তার ঘটাতেন। এই মহাস্থানগড়ের শেষ রাজা লক্ষণ সেন 1082 থেকে 1125 যখন গৌড়ের রাজা ছিলেন, তখন এই গৌড় অরক্ষিত ছিল। মহাস্থানগড়ের রাজা ছিলেন নল, যার বিরোধ লেগে থাকত তার ভাই নীলের সাথে। এ সময় ভারতের শ্রীক্ষেত্র নামক স্থান থেকে এক অভিশপ্ত ব্রাহ্মণ এখানে আসেন। তিনি রাজা পরশুরাম। এই রাজা পরশুরাম রাম নামেও পরিচিত ছিলেন। যারা এখানে বেড়াতে আসবেন, এখানকার প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখে অবশ্যই মুগ্ধ হবেনই। আর হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেলে এখানে মাঝে মাঝে দু একটি দোকান আছে, যেখানে চিপস, চা, কফি হালকা খেয়ে রিফ্রেশমেন্ট হতে পারবেন। আর বৃষ্টির সময় যদি আসেন, আমরা এখন বৃষ্টির সময় আসছি, রাস্তা প্রচণ্ড পিচ্ছিল, শ্যাওলা পড়ে গেছে, তাই খুব সাবধানে চলাফেরা করতে হবে। এই দুর্গটি ড্রোনের মাধ্যমে দেখতে অনেকটা আয়তাকার মনে হয়। এটা উত্তর দক্ষিণে 1.5 কিলোমিটার এবং পূর্ব পশ্চিমে 1.37 কিলোমিটার প্রশস্ত। এর প্রতি পাশে উঁচু এবং প্রশস্ত সুরক্ষা প্রাচীর ছিল। দুর্গের আয়তন প্রায় 185 হেক্টর এলাকা জুড়ে। 1808 খ্রিস্টাব্দে ফ্রান্সিস বুকানন হ্যামিল্টন প্রথম মহাস্থানগড়ের অবস্থান চিহ্নিত করেন। সওদা, তালহা আর সাহল। আমরা একটা কাহিনী শুনবো, ঠিক আছে? কাহিনীটা হচ্ছে যে কোনো একটা জায়গায় রাজা বাদশারা যখন একটা বিল্ডিং করে বা একটা রাজপ্রাসাদ তৈরি করে, তখন ধরো একটা রাজ্য দখল করলো একটা রাজা। দখল করার পরে সে চিন্তা করে যে আমি এই রাজ্যে একটা রাজপ্রাসাদ বানাবো। তখন তারা সিদ্ধান্ত নেয় যে কিভাবে রাজপ্রাসাদটা বানাবো। যে কোনো একটা জায়গায় বানালে হয়ে যাবে তা তো হবে না। তখন তারা করে কি, একটা পশু জবাই করে, করে তার যে মাংস থাকে না, সেই মাংসগুলোকে তারা করে বিভিন্ন খুঁটির সঙ্গে ঝুলিয়ে দেয়। ঝুলিয়ে দেওয়ার পরে তারা প্রতি সপ্তাহে সপ্তাহে এটা চেক করে দেখে যে কোন জায়গাটা মাংস সহজে পচে যাচ্ছে না বা নষ্ট হচ্ছে না, বা কোনো একটা জায়গায় 1 মাস পরেও মাংসটা পচেনি কিন্তু শুকায় গেছে। তখন তারা সিদ্ধান্ত নিত যে ওই জায়গাতেই তারা রাজপ্রাসাদ করবে। তো এইভাবেই বিভিন্ন জায়গায় তারা রাজপ্রাসাদ তৈরি করতো। এই জন্যই দেখো যেসব জায়গায় রাজপ্রাসাদ আছে সেই জায়গায় প্রাকৃতিক সৌন্দর্যটা অনেক সুন্দর। দেখো এই জায়গায় কিন্তু অনেক সুন্দর, তাই না? চারিদিকে কত সবুজ ঘাস। বিল্ডিংগুলো 400 বছর আগের ছিল, এটা প্রাচীন বাংলার রাজধানী ছিল, কিন্তু এখন নষ্ট হয়ে গেছে বিল্ডিংগুলো, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যটা কিন্তু সুন্দর আছে। কারণ এই জায়গাটা মানুষের হিউম্যান বডির জন্য, পরিবেশের জন্য ভালো। মানুষ যদি এখানে বসবাস করে তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এই কারণে প্রত্যেকটা রাজপ্রাসাদটা এইভাবে তারা তৈরি করে। তো তোমাদের এই ঘটনা কি তোমরা আগে জানতা? না। তো শুনে কেমন লাগলো? অনেক ভালো লাগলো। তাহলে আমরা এখন জাহাজ ঘাটে চলে আসছি, মহাস্থান ঘাট। এটা জাহাজ ঘাটের জাহাজ ঘাটের সে ঘাট এখানে ছিল, এখন পারাপারের জন্য ব্রিজ করে দেওয়া হয়েছে। একসময় ধর্ম প্রচার করার জন্য ফকির বেশি দরবেশ হজরত শাহ সুলতান মাহমুদ বলখি রহমতুল্লাহ এবং তার শিষ্যরা এখানে আসেন। ধর্মপ্রচারক শাহ সুলতান বলখি সম্পর্কে আশ্চর্যজনক ঘটনা এখানে উল্লেখ আছে। এখানে আগে নাকি বড় বড় জাহাজ আসতো। তো আঙ্কেল, এখানে কি আগে জাহাজ আসতো? হ্যাঁ, আগে জাহাজ আসতো। তো এটা কি ছোট ছোট নদীতে জাহাজ আসতো? না, আগে বড় ছিল বাবা। বড় ছিল? হ্যাঁ, বড় বড় জাহাজ আসতো? বড় বাবা। আপনি কার কাছ থেকে শুনছেন? আপনার বাপ দাদার কাছ থেকে? দাদাকের কাছে। আচ্ছা, এখানে জাহাজ আসে, ভিড় তো। আর রাজপ্রাসাদে ঢোকার রাস্তা কোনটা ছিল? এটা ছিল।
এটা না? না কোনটা ওই ছিল? পাশে। ওই পাশে ছিল। এটা ওই জায়গার নাম কি? ওই জায়গার নাম কি? ওই জায়গার হ্যাঁ, ওই জায়গার নাম ওই জাহাজ ঘাটা করে। জাহাজ ঘাটা করে। হ্যাঁ। তো সবাই যে এটাকে জাহাজ ঘাটা বলে, এটাই এই পুরোটাই, পুরোটাই। এই পুরো ইয়া দিয়েই জাহাজ ফিরতো। আচ্ছা, তাহলে ওই দিক দিয়ে মেনলি হচ্ছে গেট ছিল। হ্যাঁ, আচ্ছা, আপনার নাম কি? আজমল হোসেন। আজমান হোসেন। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আমরা হাঁটতে হাঁটতে অনেকটা টায়ার্ড হয়ে গেছি, তাই এখন এখানে স্ট্রিট ফুডে কিছু আচার, শসা এগুলো বেচতেছে। তো আমরা এখানে খেয়ে কিছুটা রিফ্রেশমেন্ট হওয়ার চেষ্টা করছি। তারপরে আবার সামনের দিকে আমরা গোবিন্দ ভিটা দেখার জন্য যাব। বৃষ্টিতে সমস্যা হয় না, বুঝছো? এই যে আমরা এখন এখানে যাব গোবিন্দ ভিটা। হ্যাঁ, বৃষ্টিটা থামলে এই গোবিন্দ ভিটা। দেখো টিকিট দেশি দর্শনার্থীদের জন্য 10 টাকা, মাধ্যমিক স্তর পর্যন্ত 10 টাকা, বিদেশি দর্শনার্থী 200 টাকা, আর সার্কভুক্ত দেশের জন্য 50 টাকা। দর্শক মণ্ডলী, দেখতেই পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই বৃষ্টি থেকে বাঁচার জন্য আমরা মহাস্থানগড়ের যে জাদুঘর আছে, সেই জাদুঘরের যে গেটের সামনে অপেক্ষা করতেছি এবং চিন্তা করতেছি যে বৃষ্টি থামলে আমরা জাদুঘরটি পরিদর্শন করব। কিন্তু শুনলাম পূজার ছুটির কারণে জাদুঘরটি কয়েকদিন বন্ধ থাকবে, তাই ভিতরে আর ঢোকা হলো না। তো বাইরে আমরা সকলে অপেক্ষা করতেছি, কুকুরও অপেক্ষা করতেছে এবং অনেক মানুষ এখানে বৃষ্টি থেকে বাঁচার জন্য গেটের সামনে অপেক্ষা করতেছে। তা আমরা বৃষ্টি থামলে গোবিন্দ ভিটা ভিজিট করব। এখন একটু বৃষ্টি কমছে, তাই গোবিন্দ ভিটাতে আমরা একটু দেখব, তারপরে আবার বাড়ির উদ্দেশ্যে অর্থাৎ বগুড়াতে বাসার উদ্দেশ্যে আমরা ব্যাক করব। দুর্গনগরী মহাস্থানগড় প্রাচীরের অদূরে করতোয়া নদীর বাঁকে এ গোবিন্দ ভিটা অবস্থিত। এই জায়গাটি 1928 সাল থেকে 29 সাল পর্যন্ত খনন করার পরে এটি পাওয়া যায়। মহাস্থানগড় আসছি আর বিখ্যাত মহাস্থানগড়ের কটকটি খাবো না তা তো হয় না, তাই এখন আমরা বগুড়া শহরে ব্যাক করার পথে এখানে শাহ সুলতান বলকি রহমতুল্লাহর মাজারের সামনে এখানে কটকটি কিনলাম। কটকটি কিনে এখন আমরা শাহ সুলতান মাহমুদ বলকি রহমতুল্লাহর হিস্ট্রিটা শোনার চেষ্টা করব। আউলিয়া শাহ সুলতান বলক্ষী মাহি সওয়ার ওনার নাম, ঠিক আছে? শাহ সুলতান বলক্ষী বলা হয় কেন? বলক্ষী হলো উনি আফগানিস্তানের মানে বলক্ষ প্রদেশের বাসিন্দা ছিলেন শাহ সুলতান। সেখানে সুলতান ছিলেন, রাজা ছিলেন, কিন্তু সেখানে বাচ্চা ছিলেন, বাচ্চা ছেলে ছিলেন আর কি। হ্যাঁ, শাহ সুলতান বলক্ষী। আর মাহি সওয়ার কেন? মাহি সওয়ার হলো, মাহি মানে হলো মাছ, মাছের পিঠে করে উনি এখানে আসছেন। এইখানে যে হিন্দু রাজা ছিল উনি খুব অত্যাচারী ছিল, পরশুরাম রাজা, ঠিক আছে? ওনার কবল থেকে মুক্ত করার জন্য এখানে শাহ সুলতান বলক্ষী সাহেব তার 12 জন কি 15 জন সঙ্গী সহ মাছের পিঠে করে এখানে আসেন শাহ সুলতান বলক্ষী। হ্যাঁ, এখানে ধীরে ধীরে ওনাদের সাথে ওই ইয়েদের হলো যুদ্ধ হয়, ওই পরশুরাম রাজা পরাজিত হয়, তারা সব ধ্বংস হয়ে যায়, ঠিক আছে? এই হলো ওনার কবরস্থান হলো এখানে, ঠিক আছে? ভিডিওটি আজকে এখানেই শেষ করতেছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।